কালো বটগাছের ছায়া অষ্টম পর্ব। কালো ছায়ার আসল পরিচয় সেদিন রাতের পর আমি আর স্বাভাবিকভাবে ঘুমাতে পারিনি। বারবার চোখের সামনে ভেসে উঠছিল সেই দৃশ্য। পুরনো জমিদার বাড়ি, মায়া, হাবিব আর সেই কালো ছায়া। সবচেয়ে বেশি ভয় লাগছিল একটা কথায়, ও এখনও আমার সঙ্গে আছে। বৃদ্ধ কথাটা বলার পর থেকে তার মুখের দিকে তাকালেই আমার মনে হচ্ছিল সে যেন কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কি? আর সেই কালো ছায়াটাই বা কে? পরদিন সকাল আমি দাদার ডায়েরিটা নিয়ে বসেছিলাম। গত রাতের পর ডায়েরির শেষ পাতায় আর কোনো নতুন লেখা দেখা যাচ্ছিল না। আমি ভেবেছিলাম হয়তো সব কিছু শেষ, কিন্তু হঠাৎ পাতার ওপর একটা কালো দাগ দেখা দিল। দাগটা ধীরে ধীরে ছড়িয়ে একটা শব্দের আকার নিল। আমি অবাক হয়ে দেখলাম নদীর ঘাট। শুধু এই দুটি শব্দ। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইলাম। তারপর মনে পড়ল গ্রামের সেই পুরনো নদীর কথা। ছোটবেলায় দাদা আমাকে একবার সেখানে নিয়ে গিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, এই ঘাটে রাতের পর কখনো আসবি না। তখন কথাটার কোনো মানে বুঝিনি। আজ বুঝতে পারছি দাদা হয়তো অনেক কিছু জানতেন। বিকেলের দিকে আমি বৃদ্ধের বাড়িতে গেলাম। দরজায় কয়েকবার ধাক্কা দিলাম, কোনো উত্তর নেই। আবার ডাকলাম, চাচা। নীরবতা। দরজা একটু ঠেলেতেই খুলে গেলে। ভেতরে ঢুকে দেখি ঘর এলোমেলো। চেয়ার উল্টে পড়ে আছে। টেবিলের ওপরের জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে আছে, আর দেয়ালে ঝোলানো পুরনো ছবিটা মাটিতে পড়ে ভেঙে গেছে। আমি চিৎকার করে বললাম, চাচা। কোনো উত্তর নেই। হঠাৎ পাশের ঘর থেকে একটা শব্দ এলো। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখলাম বৃদ্ধ চেয়ারে বসে আছেন, চোখ বন্ধ। আমি কাছে গিয়ে বললাম, চাচা। তিনি চোখ খুললেন, কিন্তু তার চোখের দিকে তাকিয়েই আমার বুক কেঁপে উঠল। তিনি যেন সারা রাত ঘুমাননি। আমি বললাম, আপনার কি হয়েছে? তিনি আমার দিকে তাকিয়ে খুব ধীরে বললেন, তুমি নদীর ঘাটে যাও না। আমি চমকে গেলাম। আপনি জানলেন কিভাবে? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, ও এখন তোমাকে সেখানে ডাকছে। আমি ডায়েরিটা বের করে দেখালাম। এখানে নদীর ঘাট লেখা আছে। বৃদ্ধ ডায়েরিটা দেখেই পিছিয়ে গেলেন। তারপর বললেন, এই ডায়েরি তোমার কাছে থাকা উচিত নয়। আমি বললাম, কেন? তিনি বললেন, কারণ তোমার দাদা শেষ পর্যন্ত যে সত্যিটা লুকিয়েছিলেন সেটা এই ডায়েরিতে পুরোপুরি লেখা নেই। আমি অবাক হয়ে বললাম, তাহলে আসল সত্যি কোথায়? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, নদীর ঘাটে। সন্ধ্যা নামার আগেই আমি নদীর দিকে রওনা দিলাম। বৃদ্ধ আমাকে যেতে নিষেধ করেছিলেন। এবার না গেলে এই রহস্য কোনোদিন শেষ হবে না। সূর্য ডোবার সময় আমি নদীর ঘাটে পৌঁছালাম। ঘাটটা বহু বছর ধরে প্রায় পরিত্যক্ত। ভাঙা সিঁড়ি, শেওলা জমে আছে। নদীর পানি অস্বাভাবিকভাবে কালো দেখাচ্ছে। আমি নিচে নামতে লাগলাম। শেষ সিঁড়ির কাছে পৌঁছাতেই একটা জিনিস চোখে পড়ল। একটা পুরনো লোহার বাক্স, মাটির অর্ধেক ভেতরে ঢুকে আছে। আমি বাক্সটা টেনে বের করলাম। তাতে মরিচা ধরা তালা। কিন্তু আশ্চর্যের বিষয়, তালাটা ভাঙা। আমি ঢাকনা তুলতেই ভেতর থেকে একটা পুরনো কাপড় বেরিয়ে এলো। তার নিচে একটা ছোট ডায়েরি। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, যদি এই ডায়েরি কেউ পায় তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। নিচে নাম, করিম মিয়া। আমার দাদার ডায়েরি। আমি দ্রুত পড়তে শুরু করলাম। প্রথম কয়েক পৃষ্ঠা মায়াকে নিয়ে। তারপর একটা তারিখ, 17 আগস্ট 1970। লেখা ছিল, হাবিব মিথ্যা বলছে। মায়ার শরীরে কোনো অশুভ শক্তি নেই, সে শুধু ভয় পেয়েছে। পরের পাতায়, আমি আজ মায়াকে বাঁচাতে চেষ্টা করব,
কিন্তু হাবিব আমাকে থামিয়ে দিয়েছে। তারপর কয়েক পৃষ্ঠা চেরা, শেষের দিকে একটা বাক্য। মায়া মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল। আমি পাতা উল্টালাম, সেখানে লেখা, করিম, আমি একা নেই। আমার হাত থেমে গেল। তারপর আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে চাও? মায়া নদীর দিকে তাকিয়ে বলল, যে আমাকে ডেকেছিল সে একা ছিল না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তারপরের পাতায় একটা নাম লেখা, সেলিম। আমি নামটা পড়ে থেমে গেলাম। সেলিম কে? দাদার লেখায় আবার হাবিবের সঙ্গে সেলিমও ছিল, কিন্তু সে পালিয়ে যায়। আরেকটা লাইন, সেলিম মায়ার মাঝে ক্ষমা চেয়েছিল, কিন্তু মায়া তাকে বলেছিল, তুমি আমাকে ডাকোনি, কিন্তু তুমি দরজা খুলে দিয়েছিলে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখন নদী ওপার থেকে একটা শব্দ এলো, ছপ। মনে হলো কেউ পানিতে পাথর ফেলেছে। আমি তাকালাম, কেউ নেই। আবার ছপ ছপ। এবার মনে হলো কেউ নদীর মধ্যে হাঁটছে। আমি ফোনের টর্চ জ্বালালাম। পানির ওপর একটা কালো অবয়ব দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু পানিতে তার কোনো প্রতিচ্ছবি নেই। আমি কয়েক পা পিছিয়ে গেলাম। অবয়বটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল। পানি তার হাঁটু পর্যন্ত, তারপর কোমর, কিন্তু সে ডুবছে না। আমি দৌড়াতে যাবি, ঠিক তখনই আমার পেছন থেকে মায়ার কণ্ঠ, ভয় পেও না। আমি ঘুরে দাঁড়ালাম। মায়া দাঁড়িয়ে আছে। আমি বললাম, ওকে। মায়া নদীর দিকে তাকিয়ে বলল, যাকে তুমি এতদিন খুঁজছিলে। আমি বললাম, সেলিম? মায়া মাথা নাড়ল। না। আমি অবাক। তাহলে? মায়া বলল, ও মানুষ নয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। নদীর মাঝখানের কালো অবয়বটা তখন আরও কাছে চলে এসেছে। মায়া বলল, হাবিব আমাকে ডেকেছিল, কিন্তু সে যাকে ডাকতে চেয়েছিল সে আসেনি। আমি বললাম, তাহলে কে এসেছিল? মায়া আমার দিকে তাকিয়ে বলল, ও। আমি নদীর দিকে তাকালাম। কালো অবয়বটা এবার একেবারে ঘাটের কাছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো ফাঁকা কালো চোখের মতো গর্ত। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। আমি পিছিয়ে যেতে লাগলাম। মায়া বলল, তুমি ওর দিকে তাকাবে না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কালো ছায়াটা আমার সামনে এসে দাঁড়াল। তারপর প্রথমবার কথা বলল। কণ্ঠটা যেন একসঙ্গে অনেক মানুষের কণ্ঠ। রাহাত? আমি উত্তর দিলাম না। সে আবার বলল, তোমার দাদা আমাকে আটকে রেখেছিল। আমি চমকে উঠলাম। মায়া বলল, মিথ্যে। ছায়াটা মায়ার দিকে তাকাল। তুমি এখনো সব জানো না। মায়া চুপ হয়ে গেল। আমি বললাম, আমার দাদা তোমাকে কিভাবে আটকে রেখেছিল? ছায়াটা বলল, যে রাতে তুমি মরেছিলে, করিম আমাকে বটগাছের নিচে বন্ধ করে দিয়েছিল। আমি অবাক। কেন? ছায়া বলল, কারণ সে জানত তুমি মারা যাওয়ার পর তোমার সঙ্গে আমি চলে এসেছি। মায়া হঠাৎ কেঁপে উঠল। চুপ করো। ছায়া হেসে বলল, সত্যিটা বলো মায়া। আমি মায়ার দিকে তাকালাম। মায়া কিছু বলল না। আমি আবার বললাম, তুমি কি লুকাচ্ছ? অনেকক্ষণ পর মায়া নিচু গলায় বলল, আমি একা মারা যাইনি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মানে? মায়া নদীর দিকে তাকিয়ে বলল, সেদিন আমার সঙ্গে আরেকজনও মারা গিয়েছিল। আমি স্তব্ধ। কে? মায়া বলল, আমার ছোট ভাই। আমি কোনো কথা বলতে পারলাম না। তারপর মায়া বলল, হাবিব সবাইকে বলেছিল আমি একা মারা গেছি, কিন্তু আমার ভাই আমাকে বাঁচাতে এসে সেই রাতেই নদীতে পড়ে মারা যায়। আমি বুঝলাম এতদিনের গল্পে আরও একটা সত্যি লুকিয়েছিল। হঠাৎ কালো ছায়াটা গর্জে উঠল, মিথ্যে। নদীর পানি হঠাৎ অস্বাভাবিকভাবে ঢেউ খেলতে শুরু করল। মায়া পিছিয়ে গেল। ছায়াটা বলল, তোমার ভাইকে নদীতে ফেলা হয়েছিল। আমি বৃদ্ধের কথা মনে করলাম। সেদিন তিনি বলেছিলেন 4 জন ছিল। 4 জন? হাবিব, মায়া, করিম আর সেলিম।
কিন্তু দাদার ডায়েরিতে আরও একজনের কথা ছিল। আমি দ্রুত ডায়েরির শেষ পাতা খুললাম। শেষ লাইনে লেখা, সত্যিটা জানার আগে সেলিমকে খুঁজে বের করো। আমি মাথা তুলে তাকালাম। মায়া নেই, কালো ছায়াটাও নেই, শুধু নদীর পানিতে একটা পুরনো লকেট ভাসছে। আমি লকেটটা তুলে নিলাম। পেছনে খোদাই করা সেলিম 1970। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে অচেনা নম্বর। আমি কল ধরলাম। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর একজন বৃদ্ধ পুরুষের কণ্ঠ। রাহাত। আমি বললাম, কে? কণ্ঠটা বলল, আমি সেলিম। আমার হাত থেকে ফোন পড়ে গেল, কারণ সেই কণ্ঠ আমি আগে শুনেছি বৃদ্ধের বাড়িতে। যেই মানুষটি একদিন আমাকে সাহায্য করছিল, সেই বৃদ্ধের কণ্ঠের সঙ্গে হুবহু মিলে যায়। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। দূরে নদীর ঘাটের ওপরে একজন দাঁড়িয়ে, বৃদ্ধ, কিন্তু এবার তার পাশে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়া। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বলল, তুমি অনেক কিছু জেনে ফেলেছে রাহাত। তারপর সে হাসল। কিন্তু এখনও জানো না তোমার দাদা আসলে কাকে বন্দী করেছিল। নদীর পানি হঠাৎ কালো হয়ে উঠল, আর সেই কালো পানির ভেতর থেকে ভেসে উঠল একটি হাত। আমি দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে বৃদ্ধের কণ্ঠ, অষ্টম রাত শেষ হয়নি। আর তার সঙ্গে মিশে গেল মায়ার চিৎকার, রাহাত, দৌড়িও না, ও তোমার পেছনে আছে। আমি পেছনে তাকালাম না, কিন্তু দৌড়াতে দৌড়াতে আমার কানের কাছে একটা ফিসফিস শব্দ শুনতে পেলাম, তোমার দাদা আমাকে বন্দী করেনি। এক মুহূর্ত বিরতি। তারপর, সে তোমাকে বাঁচানোর জন্য আমাকে বন্দী করেছিল। আমি থেমে গেলাম, কারণ তখন বুঝলাম এই গল্পে আসল শিকার হয়তো মায়া নয়, হয়তো শিকার ছিলাম আমি। নবম পর্ব শুনতে চাইলে আমাদের এই ঘনঘোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।